আজকে স্বাধীনতা 53 বছর বয়সে এসে শুনতে হয় হিন্দুদের জন্য আলাদা একটা প্রদেশ করতে হবে। কেন? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না। আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কতটুকু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনীদের জন্য। বাংলাদেশে তারেক রহমানের সরকার সনাতনীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সনাতনীদেরকে প্রতিনিয়ত জামাতে ইসলামী হুমকি দেয় কিভাবে? যেখানে তারেক রহমানের উচিত হিন্দুদের সঠিক প্রোটেকশনের ব্যবস্থা করা, সেখানে তারেক রহমান কি সেই মৌলবাদী গোষ্ঠীর হাতে হিন্দুদের নিরাপত্তা তুলে দিচ্ছে? যে হিন্দুরা যেভাবে চায় সেভাবে স্বাধীনভাবে না চলে জামাতে ইসলামের মদদে হিন্দুদের চলতে হবে। এটা কোন ধরনের শৃঙ্খলা? এটা কোন ধরনের অসাম্প্রদায়িক বাংলাদেশের নমুনা? তারেক রহমানের সরকারের বোঝা উচিত, এবারের ইলেকশনে কিন্তু মেজরিটি পরিমাণ হিন্দুদের ভোট বিএনপিতে গেছে শুধুমাত্র তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে। সেই জায়গায় তারেক রহমান বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আজকে স্বাধীনতা 53 বছর বয়সে এসে শুনতে হয় হিন্দুদের জন্য আলাদা একটা প্রদেশ করতে হবে। কেন? হিন্দু মুসলিম মিলেমিশে বাংলাদেশে আমরা এতদিন বসবাস করিনি? ঠিক যখন শেখ হাসিনা চলে গেল, গণতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠিত সরকারকে জঙ্গিবাদের উত্থানের মাধ্যমে উৎখাত করা হলো, তার পরপরই সব থেকে বড় ভিকটিম হলো হিন্দুরা। কেন? একের পর এক সরকার চেঞ্জ হবে আর হিন্দুরা, সংখ্যালঘুরা বারবার বিপদে পড়বে। আপনাদের রাজনৈতিক বৈরিতার ড্যামারেজ কেন হিন্দুরা দিবে? আপনাদের রাজনৈতিক বৈরিতার ড্যামারেজ কেন হিন্দুরা দিবে? বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমানভাবে বসবাস করবে, এটাই হওয়া উচিত। কিন্তু সেই জায়গায় হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে উল্টো হিন্দুদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বেশি দিন আগের কথা নয়, কিন্তু আজ পর্যন্ত দীপু দাস হত্যার বিচার কি হয়েছে? হয় নাই। এখন এসেছে আবার নতুন নাটক, রাম মন্দির স্থাপনা নিয়ে তাদের নতুন এক বয়ান তৈরি হয়েছে যে এখানে তারা রাম মন্দির তৈরি হতে দিবে না। বিশ্বের সর্ববৃহৎ রাম মন্দির তৈরি হলে তারেক জিয়ার তো অসুবিধা থাকার কথা নয়। তাহলে কেন তিনি রাম মন্দিরের নির্মাণ কাজ বন্ধ করলেন? কোন হিন্দুর বাড়িতে কোন মূর্তি প্রতিষ্ঠিত হবে না হবে সেটার পারমিশন কি এখন জামাতে ইসলামের কাছ থেকে নিতে হবে? এটাই কি অসাম্প্রদায়িক বাংলাদেশ? এটা কি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ? কেন হবে এরকম? বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমানভাবে বসবাস করবে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সেই জায়গায় খুলিয়াম মৌলবাদীদের হাতে হিন্দুদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে হিন্দুদের, যেখানে সেখানে গুপ্ত হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। কেন? শুধু হিন্দু নারী না, প্রত্যেকটা ক্ষেত্রে যারা জামাতে ইসলামের মতের বিরুদ্ধে যাচ্ছে, সে যদি মুসলমান হয় তাকেও হত্যা করা হচ্ছে, গুপ্ত হত্যা, ধর্ষণ করে তাদের মুখ বন্ধ করে রাখা হচ্ছে। কেন হবে এটা? ইসলাম তো এগুলো সমর্থন করে না। জামাতে ইসলামী এগুলো করে ইসলামকে কেন খাটো করছে? জামাতে ইসলাম এই সমস্ত কাজ করে ইসলামকে কেন খাটো করছে? কেন বাংলাদেশের সাধারণ ইমানদার মুসলমানরা এই প্রশ্ন তুলছে না যে ইসলামে ধর্ষণ হারাম, ইসলামে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হারাম? সূরা আনআমের 110 নম্বর আয়াতে স্পষ্ট বলে দেওয়া আছে, যারা বিধর্মী তাদেরকে কখনো তোমরা জোর করে ইসলামের দোহাই দিয়ে এমন কোনো কটু কথা বলো না যাতে তারা তোমার উপর রাগ করে তোমার আল্লাহকে গালি দেয়। কিন্তু আমরা কি সেই সূরা আনআমের মর্যাদা রক্ষা করতে পারছি না। আমরা কি করছি? আল্লাহর নির্দেশনা অমান্য করে, কোরআন শরীফে সূরা আনআমে আল্লাহ যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অমান্য করে সরাসরি জামাতে ইসলাম কি করছে? হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যদি এমনটা হয় তাহলে বাংলাদেশের হিন্দুরা আত্মরক্ষার্থে যদি কোনো অ্যাটেম্প নেয় তখন তো দাঙ্গা লেগে যাবে, তখন তো পুরোপুরি দাঙ্গা লেগে যাবে। যে সাম্প্রদায়িক দাঙ্গাটা লাগানোর চেষ্টা করছে জামাতে ইসলাম। এখন জামাতে ইসলামের এত চুলকানি থেকে ওঠে আমি জানি না। কিছুদিন আগে কি করলো? জুলাই আন্দোলনের নাম করে তারা রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করলো। যখন শেখ হাসিনা সরকার উৎখাত হয়ে গেল, তারপর তারা পতাকা পায়ের নিচে দিয়ে নামাজ আদায় করলো। এই তাদের দেশপ্রেম। পতাকা পায়ের নিচে দিয়ে জায়নামাজ বানিয়ে তারা নামাজ আদায় করলো। বেশ ভালো কথা করেছো। সেই একই পতাকা যখন একজন হিন্দু নেতা চিন্ময় দাস মাথায় বেঁধে হাতে লাগিয়ে সে যখন তার কমিউনিটির লোকজন নিয়ে যখন রাস্তায় শোডাউন দিল যে বাংলাদেশে সনাতনী হিন্দুদের নিরাপত্তা চাই এবং সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়ে সেটা ঠিক করতে পারত,
সেটা ঠিক না করে উল্টো কি করা হলো, ওই ব্যক্তিকে, সনাতনী ওই লিডারকে সরাসরি পতাকা অবমাননার দায়ে গ্রেফতার করা হলো। এমন পতাকা অবমাননাকারী যে নিজের নিরাপত্তা চায়া কেস খাইলো পতাকা অবমাননা। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। নিজের রাষ্ট্রে নিজের কমিউনিটিদের নিরাপত্তা চাওয়া এখন বাংলাদেশে অন্যায়। এই সমস্ত কিছু বললে ঘরের ভিতর থেকে আমাদেরকে তুলে নিয়ে যেয়ে মামলা দেওয়া হয় কেন? এটা কি স্বাধীন বাংলাদেশ না? এটা কি গণতান্ত্রিক বাংলাদেশ না? আমরা কেন কথা বলতে পারবো না? আমরা কেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলে, কথা বললে, জনমত তৈরি করলে সেই জায়গায় আমাদেরকে গ্রেফতার, হামলা মামলা শিকার হতে হবে কেন? চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে কারাগারে রেখেছেন কেন? পতাকা অবমাননার দায়ে। যখন আপনারা পতাকা পায়ের নিচে দিয়ে নামাজ পড়েন তখন অবমাননা হয় না। যখন একজন হিন্দু লিডার পতাকা মাথায় নিয়ে তার কমিউনিটির নিরাপত্তা চায় তখন সেটা অবমাননা হয়ে যায়, তাই না? নাটক পাইছেন আপনারা। সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু মুসলিম দাঙ্গার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর এটার পেছনে বিশ্ব রাজনীতি, বিশ্ব মেকানিজম কাজ করছে। দিন দিন আমরা ফিরে যাচ্ছি ওই শায়েখ আব্দুর রহমান, ওই বাংলা ভাইদের ওই আগের প্যাটার্নে, অর্থাৎ 2001 সাল থেকে 6 সাল শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, এদেরকে তো চেনার কথা, যারা সিনিয়র সিটিজেন আছেন তারা সবাই চিনেন। 64 জেলায় একযোগে বোমা হামলা করেছিল সেই শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের জামানায় কি আমরা আবার ফেরত যাচ্ছি? প্রশ্ন রেখে গেলাম, আপনারা কমেন্টে জানাবেন। এই জঙ্গিবাদের বাংলাদেশে এতদিন, বিগত 17 বছর শেখ হাসিনা যখন সরকার চালিয়েছে তখন তো এই বাংলাদেশে জঙ্গিবাদ শব্দটা উত্থান হয় নাই। এখন এই জঙ্গিবাদের বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় কেন? বিগত 17 বছর জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, কোন হিন্দু যদি কোনো সমস্যা হতো রাষ্ট্রীয় প্রচলিত আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হতো। যদি কোনো সনাতন ধর্মাবলম্বীরা কোনো বিপদে পড়তেন, কিংবা তাদের ধর্ম অবমাননা হতো কিংবা মুসলিম ধর্ম অবমাননা হতো, দুইটার যে কোনো একটা হলেও সেটা প্রচলিত আইন অনুযায়ী ট্যাকেল দেওয়া হতো। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? খুলিয়াম মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। প্রথম আলোর সামনে যায় গরু কেটে জিয়াপদ খাওয়া ওই মৌলবাদী গোষ্ঠীরা এখন সরাসরি টার্গেট করছে বাংলাদেশে বসবাস করা হিন্দুদের। হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি। আর এই বাংলাদেশে বসবাস করা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? অবশ্যই তারেক রহমানের। সে রাষ্ট্রপ্রধান, সে কি হিন্দুদের নিরাপত্তা দিতে পারছে? এখন হিন্দুরা সরাসরি বলছে যে আমরা আমাদের নিরাপত্তার জন্য লাগলে বাংলাদেশের ভিতর আলাদা একটা প্রদেশ তৈরি করব যেখানে শুধু হিন্দুরা থাকবে। অর্থাৎ হিন্দুদের নিরাপত্তার জন্য তারা আলাদা একটা প্রদেশের দাবি করেছে। চলেন ফুটেজ দেখে আসি। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। দেখলেন তো, স্বাধীনতা 53 বছর বয়সে তো এই ধরনের কথা ওঠে নাই অতীতে, যে আমরা আলাদা একটা প্রদেশ চাই শুধুমাত্র হিন্দুদের জন্য। এখন এই কথা উঠতেছে কেন? এই কারণে উঠতেছে কারণ জামাতে ইসলামী রুট লেভেলে, অর্থাৎ সামাজিক পর্যায়ে হিন্দুদের নির্যাতন করছে, হিন্দুদের মানসিক টর্চার করছে, একই সাথে তাদের ধর্ম, আচার, আচরণ এগুলো পালন করতে দিচ্ছে না। তাদের যে ধর্মীয় আচার সেটা পালন করতে দিচ্ছে না। এইবার আমরা আন্দোলন করব বাংলাদেশকে মূর্তি এবং পৌত্তলিক মুক্ত করার আন্দোলন। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা প্রয়োজনে সরকার যদি এই মূর্তি অপসারণের ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ না করে, আমরা গাইবান্ধা অভিমুখে আমরা লং মার্চের ডাক দিতে বাধ্য হব। ভাই, হিন্দুরা হিন্দুদের মন্দিরে রামের মূর্তি লাগাবে না কৃষ্ণের মূর্তি লাগাবে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তুমি মৌলানা, তোমার টুপি পরা অবস্থায় তোমার তো চুলকানি জাগে কেন? তার মানে অবশ্যই এখানে তোমার স্বার্থ আছে। তুমি কোন গোষ্ঠীর কাছ থেকে কত টাকা খেয়ে এই যে মিছিলগুলো করতেছো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে, বাংলাদেশে একটা ধর্মে ধর্মে ক্ল্যাশ লাগানোর জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, এই বিষয়গুলো কি খতিয়ে দেখা উচিত না? এনএসআই কি করে? ডিজিএফআই কি করে? ওদের কাজটা কি? ওদের কাজটা কি? বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার পরে কি ওদের কাজ শুরু হবে? ওরা কেন তথ্য উপাত্ত সংগ্রহ করছে না যে কারা, কোন মৌলানারা, কোন টুপি পরা লেবাসদারি মুসলিম বহির্বিশ্বের কাছ থেকে টাকা খেয়ে, তুরস্কের কাছ থেকে টাকা খেয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? তারা ন্যাশনাল সিকিউরিটির কাজটা কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজটা কি? কাউন্টার টেরোরিজম ইউনিটের কাজটা কি? তারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি জন্য রেখেছে? এগুলো যাচাই বাছাই করে না কেন? আজকে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় প্রভুকে কারাগারে রাখা হয়েছে। আইনজীবী আলিফ হত্যার প্রেক্ষাপট তৈরি হলো কি করে? ওই পতাকা অবমাননার কেস। পতাকা অবমাননার কেস
চিন্ময় প্রভু যদি তার কমিউনিটির নিরাপত্তা চায় তার দেশে, এবং সেখানে যদি তার দেশের পতাকা সে উত্তোলন করে, এখানে পতাকা অবমাননা হয় কিভাবে? এখানে তো পতাকা অবমাননা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কেন একটা মিথ্যা অজুহাত দিয়ে ওই প্রেক্ষাপট তৈরি করা হলো যেখানে পরিকল্পিতভাবে একটা আইনজীবীকে হত্যা করে সেই মামলাতেও আবার তাকে গ্রেপ্তার দেখানো হলো? তার মানে বুঝতে হবে এইটার পেছনে আন্তর্জাতিক গেম আছে, এইটার পেছনে গভীর ষড়যন্ত্র আছে যা বাংলাদেশের সার্বভৌমত্বকে ইঙ্গিত করে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভাঙার প্রয়াস। এই প্রত্যেকটা বিষয় ওয়ান বাই ওয়ান দেখভাল করা উচিত। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কার? ওয়াকারের, সেনাপ্রধানের, সেনাবাহিনীর। সেই সেনাবাহিনীর সেনাপ্রধান কি করে? চুল ছেড়ে আর এই যে আলখেল্লা পরে দাঁড়িয়ে রেখে নিজেদেরকে ইসলামিক সেনাপ্রধান দাবি করে। তাহলে ইসলামে তো বলা আছে দেশপ্রেম ইমানের অঙ্গ। তো সেই দেশপ্রেমের জায়গা থেকে সে কেন তার দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন নিচ্ছে না? ও এই জায়গায় ডিপ স্টেটের সিগন্যাল না পাইলে তার কাজ হবে না, তাই তো? মানে সে কাজ করবে না, ডিপ স্টেটের সিগন্যাল এই জায়গাতেও লাগবে। তো বেটা তুই বাংলাদেশের সেনাবাহিনীর সিট দখল করে বসে আছিস কেন? পদত্যাগ কর শুয়োরের বাচ্চা, পদত্যাগ কর। তোর ডিপ স্টেটে কোন বাপ আছে সেই বাপের দেশের নাগরিকত্ব নিয়ে ওই দেশে যায় তুই সেনাপ্রধান হতে পারলে হ। কিন্তু যদি তুই বাংলাদেশের সেনাপ্রধান হয়ে থাকিস, যদি তুই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান হয়ে থাকিস, তাহলে তোর সর্বপ্রথম দায়িত্ব এনএসআই, ডিজিএফআই যতগুলো উইংস আছে প্রত্যেকটা উইংস ব্যবহার করে কারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছে, এই বিষয়টা দেখভাল করে বের করা এবং বের করে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে যা যা করা লাগে সেইভাবে কাজ করা। প্রয়োজনে আর্মির সঙ্গে সমন্বয় করবে সিভিল প্রশাসন, যেটা তোরা প্রায় সময় বলে থাকিস যে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে থাকবে সেনাবাহিনী। তাহলে এখন তো তোরা সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে আসিস, তোরা তো ব্যারাকে ফেরত যাস নাই। তাহলে এখন এই জায়গায় তাহলে কিভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়? তাহলে এখন বাংলাদেশে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রেক্ষাপট তৈরি হয়? তার মানে এখানে তোদেরও ইন্ধন আছে, তোদেরও মৌন সমর্থন আছে। তার মানে এখানে পুরো বাংলাদেশটাকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পেছনে তোদেরও স্বার্থ আছে। বিষয়গুলো ভেবে দেখা দরকার। বিষয়গুলো যদি এখন এই মুহূর্তে আপনারা ভেবে না দেখেন, ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা হবে ফিলিস্তিনের মতো। তখন বিশ্ব রাজনীতির খেলার মাঠ হবে বাংলাদেশ, বলি হবে আমার দেশের সাধারণ জনতা, আর সব থেকে বেশি অনিরাপদ অবস্থায় থাকবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। সেটা শুধু হিন্দু একলা না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, মারমা, চাকমা সবাই। এখনো পর্যন্ত বান্দরবনের দিকে তাকালে দেখা যায় কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের উপজাতিদের উপর অত্যাচার করছে। এগুলো কিন্তু আমরা ভুলি নাই। কিভাবে জননেত্রী শেখ হাসিনার করা শান্তি চুক্তিকে উপেক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ নাগরিকদের উপর অত্যাচার করছে। বারবার বাংলাদেশ ভাঙতে চাও, কেন ভাঙতে চাও আমরা জানি না। ইউনূসের আমলে পারো নাই, এখন আবার তারেকের আমলে ঠিক একই গেম শুরু করছো। খেয়াল করে দেখবেন যেদিন শেখ হাসিনা চলে গেল, অর্থাৎ 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা সরকার উৎখাত হয়ে গেল, তারপর পরে কিন্তু একটা গুঞ্জন উঠলো। গুঞ্জনটা কি? বাংলাদেশ থেকে হিন্দুদের উৎখাত করতে হবে। হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না। হিন্দুরাও বিষয়টা নিয়ে বেশ সরগরম হয়ে গেল, তবে বাংলাদেশে নয়, সেটা কলকাতা। অর্থাৎ দুই বাংলা অস্থিতিশীল। দুই বাংলা অস্থিতিশীল মানে বাঙালিদের ভিতর বিভাজন। দুই বাংলার বাঙালিদের ভিতরে বিভাজন তৈরি করে সব থেকে বড় বাটার অর্থাৎ ঘি সেটা খায় হচ্ছে পশ্চিমারা। এটা 47 থেকে হয়ে আসতেছে। আমার কথা হচ্ছে উৎখাত হলো শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকার অবশ্যই বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিল। তো বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী সরকার উৎখাত হয়ে যাওয়ার পর যদি ধর্মের এত উত্থান হয়, অর্থাৎ ধর্মবাদীদের এত উত্থান হয়, তাহলে স্বভাবতই ধর্মের ভিত্তিতে ভাগ হবে। আর যখনই ধর্মের ভিত্তিতে আপনি দেশভাগ করতে যাবেন, তখন কি সৃষ্টি হবে? মানুষের দাঙ্গা সৃষ্টি হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, যেটার মাধ্যমে 1947 সালে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। এবং এই পাকিস্তান সৃষ্টিটা ছিল পাকিস্তানকে সৃষ্টি করার মাধ্যমে পশ্চিমাদের ঔপনিবেশিকতা টিকে রাখার একটা ধান্দা। তার মানে যখনই ধর্মীয় সাম্প্রদায়িক ইস্যুগুলো সামনে আসে, তখনই বুঝে নিতে হবে ধর্মীয় সাম্প্রদায়িকতার আড়ালে পশ্চিমা গেম চলতেছে। এবং সেটা হতে পারে ইউরোপীয় ইউনিয়ন থেকে, হতে পারে যারা একসময় আমাদেরকে শাসন করতো 1947-এর ওই গোষ্ঠীটা, সেটাও হতে পারে, কিংবা আমাদের দেশে থাকা কিছু লোক যারা কিনা ওদের এজেন্ট হয়ে কাজ করছে, তারাও হতে পারে। এখন আমাদেরকে গেলানো হচ্ছে কি, দেখো 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 ভারত সব নিয়ে গেল,
ভারতীয় আধিপত্যবাদ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে খেলতেছে পশ্চিমা। ভারতীয় আধিপত্যবাদ যদি হয় তাহলে ভারতের লাভ, ভারতের লাভ হলে স্বভাবতই ভারত এখানে ইন্টারফেয়ার করবে। কিন্তু আমরা তো দেখতেছি ভারতকে সাইনবোর্ড বানায়া আলটিমেটলি লাভের গুড় খাচ্ছে পশ্চিমারা, এবং ভারতীয়রাই এখানে পুতুলের মতো ব্যবহার হচ্ছে। অর্থাৎ দোষ যাচ্ছে ভারতীয়দের ঘাড়ে বা ভারতের ঘাড়ে, মজা মারতেছে ফজা ভাই আমেরিকা, আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঙালি। বাঙালি জাতীয়তাবাদ চলে যাচ্ছে। যখনই হিন্দুরা এই বাঙালি জাতীয়তাবাদের ব্যাপারে কথা বলতে আসে তখনই হয়ে যায় কি এটা তো হিন্দু সংস্কৃতি, কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কখনো হিন্দু সংস্কৃতির মধ্যে পড়ে না। দেখেন বঙ্গবন্ধু একটা কথা বলে গেছে স্বাধীনতার পর যে স্বাধীনতা রক্ষা করা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন। স্বাধীনতা রক্ষা করতে গেলে কি করতে হবে? ওই যে 1972 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ 4টা স্তম্ভে চলবে। কিসের স্তম্ভ? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। তো যখনই আপনি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে লাফাবেন, লাফানোর পর বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র ঘোষণা করে দিয়ে হিন্দুদের প্রকৃতি আঙুল দিবেন, কারণ ওরাও তো বাংলাদেশি নাগরিক, ওরা তো আর ভারত থেকে উড়ে আসে নাই, ওরা তো বাংলাদেশের নাগরিক। ওদের নাগরিকত্বের যে রাইটস, যে অধিকার, সেটা থেকে আপনারা বঞ্চিত করবেন। করার পর আপনারা বলবেন এই যে দেখো দেখো হিন্দুরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় পলিটিশিয়ান গেম, যেটা অতীতে আমরা দেখে আসছি। 5ই আগস্টের পরে জননেত্রী শেখ হাসিনা যখন চলে যাওয়ার পর হাসনাত, সার্জিস এরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশ লাফিয়েছে। এদের পাশে ব্যাকগ্রাউন্ডে কে ছিল? আজকের সংসদ সদস্য চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, সে ছিল ওই সময়। খেয়াল করে দেখবেন সার্জিস হিন্দুদের উৎখাতের ব্যাপারে যে বক্তৃতাটা দিয়েছিল যে হিন্দুদের প্রতি আমাদের আর কোনো সহানুভূতি কাজ করবে না, পাশে দাঁড়ানো কে ছিল? ওই চিটাগংয়ের এমপি শাহজাহান চৌধুরী। তার মানে ওই সময় হাসনাত, সার্জিস এদের বেশ ব্যাপক কদর হয়েছিল শেখ হাসিনাকে উৎখাত করার পর। এখন এরা কি করছে, অর্থাৎ জামাতিরা কি করছে, এদেরকে ডাইকে নিয়ে এসে হিন্দু বিদ্বেষী যে মনোভাব, যে বক্তৃতা, সেগুলো দেওয়ানোর পর দীর্ঘ 2 বছর ধরে এই যে দীপদাসকে হত্যা করা, তারপর হিন্দু পল্লীতে আগুন লাগালো, বৌদ্ধ কমিউনিটি অর্থাৎ রাউজানে প্রতিনিয়ত বৌদ্ধদের উপর অত্যাচার, এরকম সংখ্যালঘু নির্যাতন করে করে বাংলাদেশটাকে বিষিয়ে তুলছে। এবং এই চিত্রগুলোকে পলিটিক্যালি ব্যবহার করছে ইন্ডিয়া তাদের পশ্চিমবঙ্গের পলিটিক্সে বিজেপিকে স্ট্যাবলিশ করার জন্য। হিন্দুদের জন্য বা হিন্দুদের নির্যাতনের ব্যাপারে সচেষ্ট প্রয়াস দেখা গেছে বা প্রচেষ্টা দেখা গেছে ইন্ডিয়া। কারণ এই যেই ফুটেজ গুলা আপনি আমি তৈরি করে দিচ্ছি, হিন্দু পল্লীতে আগুন লাগায়া, তারপরে হচ্ছে হিন্দুদের সাথে তর্ক করে, ঝগড়া করে, ওদের রাম মন্দির নির্মাণ বন্ধ করে দেয়া, আমরা যেই প্রেক্ষাপটটা তৈরি করতেছি এইটাকে নিয়ে আবার ওরা বিশ্ব রাজনীতি করতেছে। আর বিশ্বের কাছে বোঝাচ্ছে কি বাংলাদেশের মুসলিমরা ওগুলো উগ্র, বাংলাদেশের মুসলিমরা হলো শয়তান। এবং স্বভাবতই এই ফায়দাটা নিবে ইসরায়েল। তা না হলে পাকিস্তানের ডিজেল হুজুরের বাংলাদেশের কাজ কি? মৌলানা ফজলুর রহমানের কাজ কি বাংলাদেশে? তারা কেন আসবে বাংলাদেশে? কি কারণে আসে? ইসলাম, শুধু ইসলাম কি ঠিকাদারিত্ব খালি ওই পাকিস্তানের মৌলানাদের হাতে দেওয়া হয়েছে? মোটেও না। এটা পরিকল্পিত ভাবে বাংলাদেশের এই যে আমাদের যে বাঙালি জাতীয়তাবাদের যে ঐক্য, একতা, এটাকে ধ্বংস করার জন্য একটা পাকিস্তানি গেম, যেটা পারপাসটা সার্ভ হচ্ছে পশ্চিমা গোষ্ঠীর। আর যে কারণেই পশ্চিমা গোষ্ঠী পাকিস্তানকে পয়সা দিচ্ছে, পাকিস্তান এখানে গেম বাস্তবায়ন করছে। খেয়াল করে দেখবেন জাহের আলভী, এই যে ওর স্ত্রী আত্মহত্যার দায়ে মামলা খেয়া এখন কারাগারে গেল না, এর স্ত্রী আত্মহত্যার কয়েক মাস আগে কি বলেছিল যে বাংলাদেশে কোনো প্রকার পাকিস্তানি সিরিয়াল চলতে দেওয়া যাবে না। সে অভিনেতা হিসেবে তার ইন্ডাস্ট্রিতে সে এটা সমর্থন করে না। তার মানে সে ইঙ্গিত দিয়ে এটা বুঝাইছে যে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি গুলোতে পাকিস্তানের ফান্ড ঢুকেছে, এবং সে সেটাতে বিরোধিতা করেছে বলে আজকে তাকে কারাবাস গ্রহণ করতে হচ্ছে। এটা বাস্তবতা। তার মানে যদি শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি ফান্ডিং ঢুকে থাকে, পাকিস্তান কি আর ঘরের টাকা এনে দিতেছে? মোটেও দিচ্ছে না। পাকিস্তান এই টাকাটা কোথেকে এনে দিচ্ছে? কোথা থেকে এনে দিচ্ছে? মিডিয়ার এই টাকাগুলো কোথেকে আসতেছে? মিডিয়ার এই টাকাগুলো আসতেছে সরাসরি ওই পশ্চিমা ইসরায়েলি গোত্ররাই দিচ্ছে পাকিস্তানকে, আমেরিকা দিচ্ছে পাকিস্তানকে। সেই টাকা এনে বাংলাদেশে সাধারণ জনগণের ভেতরে বিভেদ তৈরি করার পেছনে কাজ করা হচ্ছে। তা না হলে হিন্দুদের ওই রাম মূর্তি যেটা নিয়ে এত আন্দোলন হচ্ছে যে এটা বন্ধ করতে হবে, এক পক্ষ বলতেছে না এটা বন্ধ করতে হবে, আরেক পক্ষ বলতেছে যে না এটা আমাদের ধর্মীয় আচারের অংশ, আমরা এটা বন্ধ করব না। এই যে দুইটা শ্রেণী আন্দোলনের পর আন্দোলন করতেছে, পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, এগুলাতে এত মানুষ থাকতে ওই চৈতালি চক্রবর্তীকেই কেন টার্গেট করে মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে? তার মানে এখানে অবশ্যই
তাকে ইউজ করার একটা প্রক্রিয়া চলতেছে, কারণ হিন্দুদের তো একটা রিপ্রেজেন্টেটিভ লাগবে। এতদিন তো মুসলিমরাই বলে আসছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, হিন্দুদের প্রতি আমাদের কোনো সহানুভূতি থাকবে না, এই সেই উস্কানিটা তো এই হাসনাত সার্জিস এরাই দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। হিন্দুদের পক্ষ থেকে কোনো প্রকার কোনো রেসপন্স ছিল না, যা ছিল সেটা বর্ডারের ওই পার ছিল। এই যে আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই টুকটাক যা করেছে হিন্দুদের পক্ষে, ওপার বাংলায় আন্দোলন যা করার সেগুলো করছে, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের হিন্দুদের পক্ষে বা বাংলাদেশের এই হিন্দু নির্যাতনের পক্ষে এখনো পর্যন্ত বাংলাদেশের হিন্দুরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেনি, একমাত্র চিন্ময় প্রভু ছাড়া। তো চিন্ময় প্রভু তো জেলে, এখন চিন্ময় প্রভুর অবর্তমানে একটা হিন্দু রিপ্রেজেন্টেটিভকে তো হাইলাইট করতে হবে। তো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীকে সেখানে ব্যবহার করা হয়েছে।